লেকচার কত 4 ভিডিও জি স্যার ঠিক আছে তাহলে দেখেন আজকে হচ্ছে 4th ক্লাস যদিও আমাদের এনার্জি কনভার্সন 1 এর প্রতি তো দেখেন এই এনার্জি কনভার্সন কি সেটা তো আমরা আগেই জানছি যে এনার্জি কনভার্সন কি এনার্জিটা এক গ্রুপ থেকে আরেকটা কনভার্ট করবে সেটা হইতে পারে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি বা মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল যে কোনো কিছু হইতে পারে কিন্তু ট্রান্সফরমার কি করে ট্রান্সফরমার হচ্ছে সেম এনার্জি এক পাশ থেকে আরেক পাশে ট্রান্সফার করে যার জন্য আমরা এই ট্রান্সফরমারকেও কিন্তু এনার্জি কনভার্সনের মধ্যে লিপিবদ্ধ করছি বাংলা ভাষায় এটা ঠিক আছে তো ট্রান্সফরমারের যে বেসিক কিছু জিনিস আমরা গত ক্লাসে দেখে আসছি যে কিভাবে কাজ করে কেন আমরা ট্রান্সফরমার ইউজ করি হ্যাঁ তো এগুলো কিন্তু আমরা দেখে আসছি বা ট্রান্সফরমারের কনস্ট্রাকশনও দেখছি যে ধরেন ট্রান্সফরমার কি কি জিনিসের সমন্বয়ে আর কি গঠিত যেমন হচ্ছে আমি একটু ছোট করে রিভিউ করে যাই যেমন ফ্যারাডেস লটা আমরা দেখছি কেন ফ্যারাডেস লটা মেইনটেইন করে বা ফ্যারাডেস লটা অনুসরণ করেই কিন্তু ট্রান্সফরমারটা রান করে ঠিক আছে তো ফ্যারাডেস ল লেঞ্জেস ল এগুলো আমরা দেখছি তারপর হচ্ছে ট্রান্সফরমারের যে ইন্টারনাল কনফিগারেশন যে পার্টস গুলো আছে পার্টস গুলো আমরা পার্ট বাই পার্ট বলেন বা পার্ট বাই পার্ট সিঙ্গেল পার্ট হিসেবে আমরা দেখছি যে কোনটা কিভাবে কাজ করে তো এগুলো সম্পর্কে কি কারো কোনো সমস্যা আছে বা কেউ কিছু জিজ্ঞেস করতে চান কারো কোনো গ্যাপ আছে এগুলো সম্পর্কে দেখেন আমি একটা করে স্লাইড আমি রান করতেছি গত ক্লাসেরটা যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন ঠিক আছে কোর তারপর হচ্ছে ওয়েল্ডিং ছিল ইনসুলেশন ছিল তারপর কি ছিল ট্রান্সফরমার ট্যাঙ্ক ছিল দেখেন টার্মিনাল বুশিং ছিল তারপর কি ছিল এটা ট্রান্সফরমার ওয়েল ছিল তো ওয়েল কনজারভেটর ছিল ঠিক আছে ব্রেদার ছিল রেডিয়েটর ছিল আর রেডিয়েটরটা কি রেডিয়েটর মেইনলি কিন্তু এই যে খাঁজকাটা যে ব্যাপার জিনিসগুলো থাকে বা স্লট গুলো করা থাকে এগুলো আসলে রেডিয়েটর আর রেডিয়েটরের মধ্যে যেহেতু ফ্যান দেয় কখন যখন যেগুলো হচ্ছে হাই ক্যাপাসিটির হচ্ছে ট্রান্সফরমার এগুলো আসলে ন্যাচারালি কুলিং করাটা অতটা পসিবল হয় না এইজন্য এটাকে কি করা হয় ফোর্সফুলি এয়ার ফোর্স করে এয়ার হচ্ছে এটাতে প্রোভাইড করা হয় যাতে হিটটা দ্রুত হচ্ছে রিমুভ হয়ে যায় ঠিক আছে ওইজন্য রেডিয়েটর এন্ড ফ্যানস একসঙ্গে আসছে তারপর এক্সপেনশন ভালভ ভালভ ভেন্ট ঠিক আছে তারপর ট্যাপ চেঞ্জার্স ছিল বুকলস রিলে ছিল ট্যাপ চেঞ্জ আচ্ছা ট্যাপ চেঞ্জ কি তো ট্যাপ চেঞ্জ হচ্ছে কি ট্যাপ চেঞ্জ মেইনলি হচ্ছে উইন্ডিং সিলেকশন করার হচ্ছে একটা প্রসিডিউর বলতে পারেন কি রকম প্রসিডিউর ধরেন আপনার একটা ট্রান্সফরমার এটা হচ্ছে কি বলবো স্টেপ আপ নাকি স্টেপ ডাউন এটা আপনি কিসের ভিত্তিতে আপনি বলেন কয়েল আচ্ছা তো কয়েলের ভিত্তিতে যদি আপনি বলে থাকেন যে ট্রান্সফরমারটা হচ্ছে আপনার স্টেপ ডাউন ট্রান্সফরমার নাকি স্টেপ আপ ট্রান্সফরমার তাহলে কি বোঝাচ্ছে ধরেন আমার যদি একটা প্রাইমারি উইন্ডিং থাকে এটা প্রাইমারি উইন্ডিং আর এটা হচ্ছে আমার সেকেন্ডারি উইন্ডিং ঠিক আছে সেকেন্ডারি উইন্ডিং তাহলে এইখানে যদি আমার 1 2 3 4 5 6 7 8 9 10টা ধরেন আমি টার্ন দিছি হ্যাঁ 10টা টার্ন দিছি তো যদি আমার এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার হয় তাহলে সেকেন্ডারিতে কি হবে কম হবে স্যার 5টা হবে আচ্ছা ধরেন আমি আচ্ছা এই ধরেন 5টাই দিছি ঠিক আছে কম দিছি তাহলে কি হচ্ছে এটা এটা হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং এ কম আছে তাহলে এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ঠিক আছে তো ধরেন এটা যদি আমার প্রাইমারি সাইড হয় আমি এটা মিশিয়ে দিচ্ছি আমি এখানে আপনাদেরকে কনভার্ট করে দিচ্ছি তো আর এটা ধরেন সেকেন্ডারি সাইড হ্যাঁ তো আসলে সাইড থাকাটা ভুল হচ্ছে আসলে এটা উইন্ডিং যদি লিখি এটা বেটার হয় ঠিক আছে বেটার দেখায় তো দেখেন এইটাতে যদি সাপোজ এইটাতে টার্ন আছে হচ্ছে 5টা 5 টার্নস ঠিক আছে আর এইটাতে আছে হচ্ছে 10টা মানে 15টা হ্যাঁ সাপোজ তাহলে এইখানে যদি 10 ভোল্ট আসে তাহলে এখানে কত ভোল্ট আসবে বলেন এটা 3 গুণ আছে কিন্তু উইন্ডিং এখানে 30 ভোল্ট তাহলে 30 ভোল্ট আসবে ঠিক আছে জি স্যার তাহলে ন্যাচারালি নরমালি দেখা যাচ্ছে এটাতে যদি আমরা 10 ভোল্ট সাপ্লাই দেই বা ইনপুট দেই তাহলে আউটপুটে পাচ্ছি 30 ভোল্ট ঠিক আছে কিন্তু আমার এখানে দুইটা ডিভাইস আছে
একটা হচ্ছে 30 ভোল্টে রান করে আর একটা হচ্ছে আবার ধরেন 10 ভোল্টে রান করে। আমি চাচ্ছি যে সেম একটা ট্রান্সফরমার দিয়ে আমি দুইটা চালাবো। কেউ কিন্তু একজন বলছিলেন গত ক্লাসে যে আসলে মানে যার যেটা প্রয়োজন মানে কনজিউমারের যে হচ্ছে চাহিদা, কনজিউমারের যে ডিমান্ড ওইটা অনুযায়ী হচ্ছে ভোল্টেজ বা ইলেকট্রিসিটি ভাগ করে দেওয়ার জন্য কি ইউজ করা হয়, ওই ট্রান্সফরমার ইউজ করা হয়। হ্যাঁ, তো ওইটা কথা ঠিক ছিল, খারাপ ছিল না। আর একজন অ্যাপ্রোপ্রিয়েট आंसर দিছিলেন, সেটা হচ্ছে কি মোর অ্যাপ্রোপ্রিয়েট বলা যায়, যে হচ্ছে লেন্থ বেশি হলে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স লস কমানোর জন্য। ঠিক আছে, তো ধরেন এই দুইটা ডিভাইস আমি কি হয়েছে রান করব একটা ট্রান্সফরমার দিয়ে। আমার হচ্ছে ওইখানে আমি 10 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, এই পাশে আমি 30 ভোল্ট পাচ্ছি। ঠিক আছে, তো দেখেন আমার 10 ভোল্ট থেকে একটা হচ্ছে 10 ভোল্ট। আচ্ছা, তো 10 ভোল্ট, আচ্ছা এই জিনিসটা একটু করে তাহলে বোঝার সুবিধার্থে এটা দিলাম 20 ভোল্ট। ঠিক আছে, এখন ধরেন এই জায়গায় হচ্ছে 50 টার্ন আছে, এই জায়গায় যদি আমি 10 টার্ন দেই তাহলে কি হবে বলেন? স্যার 20 ভোল্ট ডাবল হবে, 20 ভোল্ট হবে। তাহলে এইটা কাজ করতেছে, ঠিক আছে, তো এইটারও কাজ করতেছে না। এইটা কাজ করার জন্য কি করতে হবে? আমাকে এটা কত ছিল 15 করতে হবে। ঠিক আছে, তো আমি এখন করব কি, এইটা এখানে কানেকশন দিলাম আর এইটা ধরে আমি নিউট্রাল ধরলাম। ঠিক আছে, এটা পজিটিভ। এখন কি করব জানেন, এইখান থেকে একটা এখানে লাগালাম আর এইটা এসে এখানে লাগালাম। মানে কি রকম দেখেন, আমি যদি এইখান থেকে একটা উইন্ডিং থেকে এখানে একটা বের করে নিতে পারি একটা উইন্ডিং, তাহলে দেখেন এইটা ধরেন আমার এইখান থেকে এইটা ধরেন আমার 10 টার্ন, হ্যাঁ 10, আর এইখান থেকে এইখানে আমার হচ্ছে 20 15 ধরেন 15। ঠিক আছে, ধরেন এইখান থেকে এখানে যখন আমি এই দুই প্রান্ত থেকে আমি কানেকশন নিব তখন আমি কি পাচ্ছি, তখন আমি পাচ্ছি 30 ভোল্ট। ঠিক আছে, আর মাঝখান থেকে যখন আমি এক জায়গা থেকে এখান থেকে একটা তার বের করে এখানে কানেক্ট দিচ্ছি তখন কি হচ্ছে 20 ভোল্ট। ঠিক আছে, 20 ভোল্ট কেন? কারণ আমি এখানে উইন্ডিং আমি কম নিছি। ঠিক আছে, তো ট্রান্সফরমারে এইরকম কিছু পয়েন্ট করা থাকে যে পয়েন্টগুলোকে বলা হয় ট্যাপ চেঞ্জিং পয়েন্ট। তো এই পয়েন্টগুলো থেকে হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো একটা ট্রান্সফরমার থেকে ভেরিয়েবল আউটপুট নিতে পারবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো মেইনলি বেশি কিন্তু ইউজ করা হয়, দেখবেন যে আমরা বাসাবাড়িতে ডোমেস্টিক ইউজের ক্ষেত্রে ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করি, যেমন বেশি ইউজ করি কিসে, ধরেন রেফ্রিজারেটরে বা হচ্ছে কিছু কিছু এখন একটু হাই ক্যাপাসিটি আছে যেগুলো তো কিন্তু এয়ার কন্ডিশনার চালানো যায়। তো এগুলো দেখবেন ভোল্টেজ যখন কমে আসে, ধরেন আপনার লাইন ভোল্টেজ কত 230 ভোল্ট বা 220 ভোল্ট, তো দেখা যায় যে রেফ্রিজারেটরের জন্য এটা আসলে একটু হ্যাম্পার, যদি আবার ভোল্টেজটা হচ্ছে বারবার ফ্লাকচুয়েট করে বা লো ভোল্টেজে রান করে তখন কম্প্রেসরটা মধ্যে বেশি কারেন্ট ফ্লো হয়ে জ্বলে যাওয়ার একটা চান্স থাকে। তো এখন যদিও আপডেট যে মডেলের রেফ্রিজারেটর এগুলো ইউজ করে, এগুলোতে ইনবিল্ট কিন্তু ভোল্টেজ প্রোটেক্টর থাকে। ঠিক আছে, যেগুলো হচ্ছে হয়তো বা ভোল্টেজ কমে গেলে ও হচ্ছে ব্রেক করে দেয়, আবার মানে পারফেক্ট ভোল্টেজে গেলে তখন আবার রান করায়। হ্যাঁ, তো এক্সটার্নাল যেগুলো হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার, এগুলো কি করে, এগুলোতে একটা ট্রান্সফরমার থাকে, যে ট্রান্সফরমারটাকে বলা হয় কিন্তু অটো ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারগুলোতে দেখবেন যে কয়েকটা ট্যাপ চেঞ্জিং থাকে, কতগুলো 6-7টা পর্যন্ত ট্যাপ চেঞ্জিং থাকে, মানে ট্যাপ করা থাকে। কি করা থাকে, ট্যাপ করা থাকে কেন? ধরেন আপনি এখানে হচ্ছে যা মানে প্রাইমারি উইন্ডিং এ 5 টার্ন আছে, এই পাশে ধরেন আছে হচ্ছে 30 টার্ন, 30টা টার্ন আছে। হ্যাঁ, এখান থেকে 5 10 15 বা 12 13 এইভাবে অনেকগুলো তার বের করা থাকে। এখন যখন আপনি ভোল্টেজ যখন ধরেন 220 ভোল্ট আছে এই পাশে, যখন 220 ভোল্ট নরমালি থাকে, দেখেন যখন হচ্ছে নরমালি 220 ভোল্ট থাকে তখন করে কি, এই ডিরেক্ট আপনার হচ্ছে এর এখানে একটা রিলে সার্কিট থাকে, রিলে দিয়ে ওই ট্যাপ গুলোকে হচ্ছে সুইচ করা হয়। যখন ইনপুটে যখন 220 ভোল্ট থাকে তখন আউটপুটে দেখবেন 220 ভোল্ট চলে আসছে। ঠিক আছে, আবার যখন কি হয়, এটা যখন ধরেন আপনার 200 হয় তখন কি করে, তখন করে কি ও একটু স্টেপ আপ করে দেয়। দেখা যায় কি যে উইন্ডিং এর পাশে এসে করে কি, ও পাশে ধরেন আপনার 5টা টার্ন আছে, এই পাশে 30টা, এই পাশে হয়তো 7টা টার্ন নিল, 8টা টার্ন নিল। এটা কখন কি নিতে হবে, এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারে হচ্ছে প্রোগ্রাম করা থাকে। ওই মাইক্রো কন্ট্রোলার রিলে সুইচিং করে করে আপনার হচ্ছে এই পাশের ইয়াগুলো ট্যাপগুলোকে হচ্ছে স্টেবল করে। যখন ধরেন আপনার 150 ভোল্ট, তখন এটাকে স্টেবল করার জন্য কয়টা নিতে হবে উইন্ডিং ও নিজে নিজে সিলেক্ট করে নেয়। ঠিক আছে, তো এইটাতে কিন্তু এই সব স্টেবিলাইজারের একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি দেখেন, ট্যাপ চেঞ্জ করে কিন্তু। ধরেন আপনার 15টা উইন্ডিং নিয়ে কাজ করতেছে,
ও বুঝতেছে যে 15টা উইন্ডিং নিয়ে হচ্ছে না, ইনপুটে হচ্ছে 220, আউটপুটে দেখা যাচ্ছে যে সরি ইনপুটে ধরেন 150 ভোল্ট, আউটপুটে আমার 220 হচ্ছে না, 220 এর জায়গায় হচ্ছে ধরেন 190, তাহলে কি করতে হবে, উইন্ডিং আরো বেশি নিতে হবে। তখন সুইচিং করে পরেরটাতে দিল, পরেরটাতে দিলে দেখা গেল যে 225 ভোল্ট হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল। কিন্তু দেখেন এই যে 190 থেকে 220 তে গেল, এইটাতেও কিন্তু একটা জাম্প হয়ে গেছে, দেখছেন কত, এটা 35 ভোল্ট, 35 ভোল্ট মানে উইদিন 1 সেকেন্ড, উইদিন লেস দ্যান 1 সেকেন্ড, মানে এক সেকেন্ড রিলে সুইচিং করলো, আবার দেখুন ভোল্টেজ 190 থেকে 225 হয়ে গেল। তাতে কি হলো, তাতেও কিন্তু একটা কিন্তু শক কিন্তু একটা খাইলো আপনার যে ডিভাইস আছে। এরকম শক হয় আপনার ভোল্টেজটা কিন্তু এখানেও ফ্লাকচুয়েট হয় সেকেন্ডের মধ্যে 190 থেকে 25, কিন্তু তারপর থেকে সে স্টেবল ভোল্টেজ পাচ্ছে, কিন্তু এই সময়টার জন্য কিন্তু একটা প্রবলেম হয়েছে। তো এই প্রবলেমটা আবার ওভারকাম করার জন্য আরো একটা টেকনোলজি কিন্তু ইন্ট্রোডিউস করছে, ঠিক আছে সায়েন্টিস্টরা, সেটা হচ্ছে সার্ভো মেকানিজম। সার্ভো মেকানিজম, এখানে কি আপনি সার্ভো মোটর দেখছেন, তো দেখছেন কি সার্ভো মোটর? তো এই মোটরটা আসলে আমাদের এই নরমাল মোটরের মধ্যে ইনারশিয়া থাকে না, মানে যতটুকু ঘোরাতে চাই ততটুকুই ঘোরে, মানে আমাদের ফ্যান যেমন সুইচ বন্ধ করার পরও বেশ কিছুক্ষণ ঘোরে, এরকম ইনারশিয়া নিয়ে ঘোরে না। তো ওই মোটরগুলো করে কি, জাস্ট ধরেন লাইক একটা ওই ফ্যানের যে রেগুলেটর থাকে, রেগুলেটরটা কাজ কি, রেগুলেটরটা পটেনশিওমিটার দিয়ে হচ্ছে ও আপনার হচ্ছে ভোল্টেজটাকে হচ্ছে আপ ডাউন করে, মানে রেজিস্ট্যান্স বাড়া কমানোর মাধ্যমে। তো দেখেন এইখানে যে কাজটা হয় বা মেকানিজমটা হয় সার্ভো মেকানিজমের মধ্যে, এই সার্ভো মোটর দিয়ে ও করে কি আপনার এই ট্যাপ চেঞ্জিং গুলো হচ্ছে কন্ট্রোল করে, আবার ট্যাপ চেঞ্জিং এর সাথে আবার করে কি, আবার ওই যে রেজিস্ট্যান্সটাও আপনার হচ্ছে কমানো বাড়ানো করতে পারে। এটা করার ফলে হয় কি, দেখেন অ্যানালগ ভাবে কিন্তু করে, অ্যানালগ ভাবে করার ফলে হয় কি, যখন ধরেন 220 ভোল্ট ধরেন আপনার ভোল্টেজ চলে গেছে কত বেশি হয়ে গেছে, 250 ভোল্ট হয়ে গেছে, ঠিক আছে, তো এই করবে কি অতটুকুই হচ্ছে ঘোরাবে, ওই আপনার ফ্যানের রেগুলেটরের মতো ভলিউম কমানো বাড়ানোর মতো অল্প একটু ঘোরাবে, ঘোরানোর ফলে কি হবে, দেখা যাবে রেজিস্ট্যান্স বাড়াই দিল, রেজিস্ট্যান্স বাড়াই দিয়ে কি হলো আপনার এটা আবার 220 হয়ে গেল, তখন দেখা যায় কি ফ্লাকচুয়েশনটা অত হয় না, হয়তো বা এরকম আপ ডাউন হওয়ার ক্ষেত্রেও 190 থেকে 225 এ যাবে না, হয়তো দেখবেন যে 200 থেকে 200 থেকে মনে করেন আপনার হচ্ছে 205, মানে এটার ফ্লাকচুয়েশনটা 5 ভোল্ট 10 ভোল্টের মধ্যেই থাকে এই সার্ভো মেকানিজমে, বুঝছেন, এটা হচ্ছে কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা হচ্ছে বেশি হচ্ছে কি বলবো প্রোটেকশন ভালো দেয়, হ্যাঁ মানে ভোল্টেজের ক্ষেত্রে, ঠিক। তো এটাই হচ্ছে ট্যাপ চেঞ্জিং এর ব্যাপারটা, ঠিক আছে। তো আমাদের যে বড় বড় ট্রান্সফরমার গুলো থাকে এগুলোতেও কিন্তু ট্যাপ চেঞ্জিং এর ব্যাপারটা থাকে। এটা কিসের জন্য থাকে, এটা আসলে এই মেকানিজমের জন্য থাকে না, ভোল্টেজ স্টেবিলাইজারের মতো, ওইটা আসলে থাকে কি কখনো যদি প্রয়োজন হয়, মানে ওইটা আসলে ক্যালিব্রেট করার জন্য, যে আসলে ইনপুটটা তো আউটপুটটা কত করবে, আউটপুটটা হয়তো বা 10 12 15 ভোল্ট এদিক ওদিক করা যায় এই ট্যাপ চেঞ্জিংটা দিয়ে, ঠিক আছে, মানে বিভিন্ন উইন্ডিং থেকে আসলে ট্যাপ করে নেওয়া, এটাই হচ্ছে ট্যাপ চেঞ্জিং এর মূল উদ্দেশ্য। তো দেখি তারপরে স্লাইডে গুগল রিলে ছিল, এটা বলছিলাম গ্যাস অ্যাকচুয়েটিং রিলে, এটা হচ্ছে আপনার গ্যাসকে হচ্ছে কনজিউম করে দিবে, ঠিক আছে। এরপর হচ্ছে ট্রান্সফরমার কয়েল, আর হচ্ছে এক্সামে কি যে চিত্র আকারে দেখানো হবে, হ্যাঁ হ্যাঁ হইতে থাকতে পারে, আপনার হচ্ছে এরকম চিত্র তো থাকবে না, আপনার হচ্ছে ট্রান্সফরমারের আগে মেইন যে ডায়াগ্রাম বা কিছু থাকলে এগুলো হতে পারে, এই সব চিত্র আপনাকে আঁকতে হবে। তারপরে ওইটা বলে টাইপ এটা দিয়ে চলে যাবে, আরে সব পড়তে বল না ফটো ভিডিও নিয়ে সেন্টারটা এইটা দিয়ে একটু বলে দাও, এরকম ঠিক আছে আইডিয়া আচ্ছা, দেখেন এখানে একটা আইডিয়াল ট্রান্সফরমারের কথা বলা আছে, ঠিক আছে। আইডিয়াল ট্রান্সফরমার কি, আইডিয়াল ট্রান্সফরমার হচ্ছে যে ট্রান্সফরমারে কোনো লস নাই। আমরা দেখে আসছি প্রতিটা হচ্ছে যে এনার্জি কনভার্সনের যে প্রতিটা আপনার কি বলবো ডিভাইস ছিল, প্রতিটার মধ্যেই হচ্ছে এনার্জি লস আছে, বা হচ্ছে যদি লস না বলি আমি বলবো হচ্ছে কি আপনার ভিতরে হচ্ছে এনার্জি কনজিউম হয়ে গেছে। কি কনজিউম করছে, কনজিউম করেনি, ওটা অন্য কোনো একটা রূপে কনভার্ট হয়ে গেছে, হয়তো হিট বা হচ্ছে অন্য কোনো ভাবে বা ফ্রিকশন কোনোটা আপনার হচ্ছে লস হয়ে গেছে। তো আইডিয়াল ট্রান্সফরমার হচ্ছে আমরা এইভাবে কনসিডার করি যে এটার মধ্যে কোনো লস নাই, এটা লসলেস ট্রান্সফরমার বলতে পারেন। তো এটা আমি কিন্তু একটা ল আপনাদেরকে লিখে দিছি, এটা খুবই বেসিক একটা সূত্র,
যেটা আসলে সবাইকে অবশ্যই জানতে হবে সেটা কি ছিল বলেন দেখি। সেটা ছিল হচ্ছে এটা মনে আছে আপনাদের? এখানে কোনটা কি বলেন, কে বলবেন? এটা কি, এটা কি বলেন? কিসের ভোল্টেজ? এটা 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 ওকে, তো এটা এটা কি সেকেন্ডারি আর এটা কনস্ট্যান্ট ট্রান্সফরমার কনস্ট্যান্ট, বা হচ্ছে আমরা বলতে পারি ট্রান্সফরমার কনস্ট্যান্ট। তো এটা সমানও এটা লিখতে পারি, এটা সমানও এটা লিখতে পারি, এটা সমানও এটা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসটা যেহেতু আপনারা ভালোভাবে বুঝতে পারছেন ভালো, তো এটা দিয়ে ম্যাথ আসলে আপনাদেরকে করতে হবে, ঠিক আছে? তো এটা কনস্ট্যান্ট হয় কেন? আচ্ছা এটা কনস্ট্যান্ট কেন হয়? ধরেন আপনার এই যে এটা মানে কি? এটা হচ্ছে রেশিও বিটুইন আপনার হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং আর হচ্ছে প্রাইমারি উইন্ডিং, ঠিক আছে? রেশিও। তাহলে আমি এটাকে কি করতে পারি? ধরেন আমার সেকেন্ডারিতে আছে হচ্ছে 20 ভোল্ট, এবার সাথে আমার 10 ভোল্ট, তাহলে আমি কি করতে পারি? 2:1, ঠিক আছে? তার মানে এখানে কি আছে? এর টার্ন, তার মানে এখানে টার্ন যদি এখানে থাকে হচ্ছে আপনার 20টা, এখানে আছে 10টা, ঠিক আছে? তাহলে কি 2:1। দেখেন আপনার এটা কিন্তু কনস্ট্যান্ট, রেশিওটা কিন্তু ঠিক আছে, দেখছেন? রেশিওটা কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে? তো এই যে চেঞ্জ যে হলো না, এটার জন্য আমরা বলতে পারি এটা বা এটার সাথে যে রিলেশনটা এটা কিন্তু উল্টা, এটা খেয়াল করি, ঠিক আছে? রেশিওটা একটা কনস্ট্যান্টের সমান, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন এইটার সমান যদি আমি কে লিখি, আমার কাছে যদি দেখেন E2 আর E1 এর ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে আমি কি পাবো? ধরেন আমি একটা কনস্ট্যান্ট পাইলাম, ঠিক আছে? একটা কনস্ট্যান্ট পাইলাম, তাহলে এই কনস্ট্যান্টটা দিয়ে আমার কাজ কি? এখন আমার কাছে ধরেন I1 আছে, আমি I2 জানতে চাচ্ছি, তখন আমি কি করব? তখন দেখেন এই যে কি আছে না, আমি তো ধরো এটা ইউজ করতে পারবো, I1 I2 কে এর ভ্যালু তো আমি পেয়ে গেছি, তখন কিন্তু আমি সেম ট্রান্সফরমার বের করতে পারবো। আবার যদি এইটার সাথে এইটা যদি আপনি কম্পেয়ার করেন, যদি বলেন স্যার আমি এটাও জানি, তাহলে তো আমি এটার মধ্যে একটা আমি বের করতেই পারবো, সেইভাবেও করা সম্ভব। আসলে এইগুলো যে হচ্ছে রেশিও গুলো হচ্ছে সব সময় সেম থাকে, কনস্ট্যান্ট থাকে। এই যেটা হচ্ছে এই কে দিয়ে ডিনোট করা হয়। আর কনস্ট্যান্ট কেন এখন বুঝতে পারছেন? ইকুয়েশন দিয়ে আপনাকে আসলে বুঝতে হবে জিনিসগুলো, ঠিক আছে? তাহলে আপনাদের ক্লিয়ার হবে সব সময়। স্যার এই কনস্ট্যান্টের মান কি স্যার আমরা পাবো নাকি স্যার ধরে নিতে হবে? হ্যাঁ, এটা মানটা আপনি কখনোই ধরে নিতে পারবেন না। এটা তো এক একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে এক এক রকম হবে, যেটা আপনাকে কি করতে হবে? ক্যালকুলেশন করে বের করতে হবে, ঠিক আছে? তাহলে স্যার আপনি গিভেন ডাটা থেকে স্যার এই গিভেন ডাটা দিয়ে স্যার আমি কি এর মান বের করে নিব। ধরেন কি এর মান বের করে নেবেন, যদি আপনাকে এই দুটো দেওয়া থাকে আবার এটা দেওয়া থাকে, যদি বলা হয় এটার মান বের করো, তাহলে আপনার করতে হবে কি? এই দুইটা দিয়ে লিখতে পারেন, তো আপনি এইটা ইকুয়াল এটা লিখে দিতে পারেন, হ্যাঁ, ঠিক আছে? বা আপনি যদি চান যে আমি কে এর ভ্যালু বের করব, তাও সম্ভব। ওখান থেকে আপনি কে এর ভ্যালু বের করলেন, আবার এটা ইকুয়াল কে তো লেখাই যায়। বুঝতে পারছেন কি জিনিসটা? এগুলো খুবই সিম্পল একটা জিনিস। এই রিলেটেড ম্যাথ নাই স্যার? এই রিলেটেড ম্যাথ মানে বলতেছেন যে স্লাইডে উল্লেখ করা, স্লাইডে ওই রিলেটেড উল্লেখ করা নাই। আচ্ছা বোধহয় একটা, আচ্ছা দেখতেছিলাম স্লাইডে উল্লেখ করা নাই, তো আপনারা ট্রান্সফরমার ম্যাথ লিখে সার্চ করলে পাবেন। যাই হোক, তাহলে আপনাদেরকে না হয় ওইটাও আমি প্রোভাইড করবো একটা ম্যাথ, ঠিক আছে? তো আচ্ছা, এটা আইডিয়া ট্রান্সফরমার অ্যাকশন, এটা প্রয়োজন নাই, এটা কোনো ব্যাপার না। এই যে এই ফিগারটা দেখেন, এই ফিগারে কি বলা আছে দেখেন, এখানে আমি যেটা লিখে দিয়েছিলাম দেখেন যে 2 লিখছিলাম, এখানে হচ্ছে কি লেখা আছে? প্রাইমারি সেকেন্ডারি লেখা আছে, ঠিক আছে? তো দেখেন আমি এটা উপরে বোধহয় এস মানে ইয়াটা দিছিলাম, কি বলে 2 দিছিলাম, নিচে যেহেতু কনস্ট্যান্ট এটা উল্টো করা যেতে পারে, সমস্যা নেই, ঠিক আছে? আবার দেখেন এই ইকুয়েশনটা কি? এই ইকুয়েশনটা হচ্ছে কিন্তু একটা ফ্লাক্সের ইকুয়েশন। কেন ফ্লাক্সের? কারণ আমরা আগে কিন্তু পড়ছি এখানে কোনো ফ্লাক্স লিঙ্কেজ আছে, মানে ফ্লাক্স রিলেটেড আছে। ফ্লাক্স দিয়েই কিন্তু আপনার হচ্ছে
ওই ফ্লাক্স কাট করার ফলে কিন্তু আপনার ওই লেঞ্জেস ল দিয়ে বা ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দিয়ে হচ্ছে এনার্জিটা আর সেকেন্ডারি ট্রান্সফার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ফ্লাক্সের পরিমাণটা কি হবে এখানে দেখেন, ডেরিভেশনটা স্যার দেখাই দিয়েছেন যে ডেরিভেশন করে আপনার হচ্ছে এই সূত্রটা আসছে, কিন্তু এইখানে লেখা আছে ইপি কি ইনডিউসড প্রাইমারি ভোল্টেজ, তারপর হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, প্রাইমারি টার্ম, সেকেন্ডারি টার্ম, ঠিক আছে? যেটা আমি বললাম জাস্ট ওইটাই। আচ্ছা, এটাও সেম জিনিস, ঠিক আছে? বুঝতে পারছেন কি আপনারা এটা? এটা এই জায়গায় বি লেখা আছে, ঠিক আছে? এইটাই। হ্যাঁ, আর আরেকটা জিনিস দেখেন, ওই স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার কখন কোনটা হচ্ছে এটাও তো আপনারা খুব ভালোভাবে বোঝেন। এখানে কি করা আছে দেখেন, N2 মানে যদি সেকেন্ডারিটা যদি বড় হয় প্রাইমারিটা ছোট হয় তাহলে এটা স্টেপ আপ ট্রান্সফরমার, আর হচ্ছে যদি প্রাইমারিটা ছোট হয় সেকেন্ডারিটা সেকেন্ডারিটা ছোট হয় আর প্রাইমারিটা বড় হয় তাহলে এটা কি, এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে এখানে কি রিলেশনটা কোথায়, কি রিলেশনটা কোথায় বলেন? তাহলে স্যার বলতেছেন যে এই স্লাইডের মাধ্যমে যে আমরা যখন k এর ভ্যালু দিও আমরা বুঝতে পারি যে এটা স্টেপ আপ নাকি স্টেপ ডাউন, ঠিক আছে? তো এখন n2 বাই n1, ঠিক আছে? যদি আমি এইভাবে লিখি যে n2 বাই n1, ঠিক আছে? এখানে আমার n2 কত দিব বলেন? ধরেন 100 ভোল্ট, 100 টার্ন, হ্যাঁ, আর হচ্ছে n1 হচ্ছে ধরেন 50 টার্ন, ঠিক আছে? তাহলে আমার n2 বাই n1 কত হবে? 100 বাই 50, তাহলে কত হচ্ছে 2। 2টা কি, 2টা হচ্ছে 1 এর থেকে বড়, তাই না? জি স্যার। তাহলে 2টা যদি 1 এর থেকে বড় হয় তার মানে হচ্ছে ট্রান্সফরমার ইজ কল্ড স্টেপ আপ, ঠিক আছে? বুঝতে পারছেন যে এই কথাটার মানে যে কেটা বড় 1টা ছোট তাহলে কি হবে, ট্রান্সফরমারটা যদি বড় হয় তাহলে কি হবে সেটা আপনারা এখন বুঝতে পারছেন, ঠিক আছে? তো পরের স্লাইডে যাই, যে কি আছে, ট্রান্সফরমার উইথ লস বাট নো ম্যাগনেটিক লিকেজ। আচ্ছা, এখন আপনাদের মধ্যে কেউ গত ক্লাসে জিজ্ঞেস করছিলেন যে মানে কোর এডি কারেন্ট কি, তারপর হচ্ছে কোর লস কি, মানে এডি কারেন্ট লস, হিস্টেসিস লস, এগুলো কেন আসছিল? আমরা যখন কোর পড়াইছি, তখন কিন্তু ওখানে লেখা ছিল এডি কারেন্ট লস, হিস্টেসিস লস। তো এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো বলতে গেলে ট্রান্সফরমারের মেইন যে টপিকস তার মধ্যে কিন্তু এগুলো পড়ে। আমি আজকে গত ক্লাসে আর কি এই পর্যন্তই হয়েছিল, আমাদের হচ্ছে এই লস গুলো দেখানো হয় নাই গত ক্লাসে, ঠিক আছে? তো লস গুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টার্ম ট্রান্সফরমারের ক্ষেত্রে, ঠিক আছে? তো এখন আমরা কাজের কথায় আসি, ঠিক আছে? যে পর্যন্ত আর কি গত ক্লাসে হয়েছিল ওইটা এখন বাদ দিয়ে আমরা এখন ট্রান্সফরমার টেস্টে আসি, ঠিক আছে? এই ট্রান্সফরমার টেস্ট বলতে আসলে কি? ট্রান্সফরমার টেস্ট বলতে হচ্ছে ট্রান্সফরমারের আমরা লস বের করব। কি লস বের করব? আপনার হচ্ছে ট্রান্সফরমারে আমরা প্রাইমারিতে যে ভোল্টেজ দিচ্ছি বা এনার্জি দিচ্ছি ওই এনার্জিটা সেকেন্ডারিতে পাচ্ছি না, বাকি মানে কিছুটা হইলো লস হচ্ছে, লসটা কোথায় যাচ্ছে, কিভাবে হচ্ছে, এটা আমরা বের করব। তো মনে রাখবেন ট্রান্সফরমারের লস হচ্ছে দুই রকম হয়। একটা হচ্ছে কি, মানে টেস্ট হচ্ছে দুই রকম হয়, ট্রান্সফরমার টেস্ট দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট, আরটা কি শর্ট সার্কিট টেস্ট, ঠিক আছে? তো এখন মজার কথা যেটা, আপনি ওপেন সার্কিট টেস্ট দিয়ে ট্রান্সফরমারকে আপনি কনসিডার করতে পারবেন না, ট্রান্সফরমারের লসকে আবার শর্ট সার্কিট দিয়েও পারবেন না, আপনাকে দুইটা অ্যাটাচ করে করতে হবে, ঠিক আছে? মানে ট্রান্সফরমারে দুই ধরনের লস হয়, সেই দুই ধরনের লস কি কি সেটা আমরা দেখব, এবং সেটা একটা করতে হবে ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে, আরেকটা করতে হবে কি শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে, ঠিক আছে? তো এই যে করতে হবে, তো দেখেন এই যেখানে লেখা আছে ট্রান্সফরমার টেস্ট কয় রকম হয়, দুই রকম হয়, একটা ওপেন সার্কিট টেস্ট আর একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট, ঠিক আছে? তো আপনারা এই যে টেস্টের জিনিসগুলো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এগুলো সব সময় সব জায়গায় আসে, ঠিক আছে? তো এই যে কথাগুলো লেখা আছে, আমি আমার কথাগুলো শুনে যান, আর এই কথাগুলো আপনারা একবার চোখ বুলায় পড়বেন, তাহলে আপনারা আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ওপেন সার্কিট টেস্ট নিয়ে আলোচনা করব। ওপেন সার্কিট টেস্টকে আবার আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে নো লোড টেস্ট, ঠিক আছে? কেন নো লোড টেস্টে ডাকা হয় সেটাও জানবো আমরা, হ্যাঁ? ওপেন সার্কিট টেস্ট মানে হচ্ছে আমার প্রাইমারি যে উইন্ডিংটা আছে এইখানে তো ইনপুট, ঠিক আছে? আর এই সেকেন্ডারিতে এটা এটা হচ্ছে সেকেন্ডারিটা কি থাকবে,
ওপেন। আমি যখন এখানে কোনো একটা ইনপুট ভোল্টেজ যখন আমি এখানে অ্যাপ্লাই করব, এখানে কিন্তু একটা ভোল্টেজ ক্রিয়েট হয়ে থাকবে, ঠিক আছে? এখানে আমি একটা এনার্জি পাবো, ভোল্টেজ পাবো। সো দেখেন যখন আমি এনার্জি পাবো, এনার্জিটা যদি আমি কোনো একটা রেজিস্ট্যান্স বলেন বা লোডে যদি কানেক্ট করি, তাহলে এখানে কারেন্ট ফ্লো করবে। বাট আমি কি করতেছি, আমি ওপেন সার্কিট টেস্টে এই যে হচ্ছে সেকেন্ডারি টার্মিনালটা, এটা আমি কি করতেছি, ওপেন করে রাখতেছি। তো ওপেন করে রাখতেছি মানে কি, আমার এখানে কোনো লোড কানেক্টেড নাই। আর লোড নাই মানে কি, এটা হচ্ছে নো লোড বলতে পারি আমরা। সো এই টেস্টে যেহেতু লোড থাকে না, ওই জন্য এখানে আমরা বলি কি এটাকে নো লোড টেস্ট। হ্যাঁ, তো নো লোড টেস্টে আসলে কি হয় আর এখানে আমরা কি বুঝতে পারি, এই নো লোড টেস্টের দেখেন সার্কিটটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে একটা ভোল্টমিটার ইউজ করা হয় প্রাইমারি ভোল্টেজ দেখার জন্য, আর এখানে একটা অ্যামিটার ইউজ করা হয় প্রাইমারি কারেন্ট দেখার জন্য, আর একটা ওয়াটমিটার ইউজ করা হয়, ঠিক আছে? ওয়াটমিটার ইউজ করা হয়, এই ওয়াটমিটারটাতেই আমরা মেইনলি লসটা দেখতে পারবো। কিন্তু আমার কথা হচ্ছে এখানে যদি আমি ওই পাশে কোনো ভোল্টেজ বা কোনো মানে লোড মানে কানেক্ট না করি, তাহলে আমার কারেন্টটা ফলো করবে কোথায়? কারেন্ট যদি ফলো না করে তার মানে হচ্ছে আমার I স্কয়ার আর লস হবে না। যদি লস না হয় তাহলে এখানে এটা কেন কনসিডার করা হচ্ছে? এটা এই জন্যই কনসিডার করা হচ্ছে, দেখেন যখন আমার এখানে কি হবে, এখানে কোনো ভোল্টেজ থাকবে না, ঠিক আছে? তো এখানে যখন ভোল্টেজ থাকবে না তখন কি থাকবে দেখেন, তখনও এই পাশে একটা কারেন্ট ফলো করবে। এই কারেন্টটা কেন ফলো করবে, রেজিস্ট্যান্সটা আসলে কোথায়? এই কারেন্টটা এই জন্যই ফলো করবে, এই যে কোর ছিল আমার মধ্যে, কোর, এই কোরের মধ্যে দিয়ে খুব সামান্য পরিমাণ কারেন্ট ফলো করবে, ঠিক আছে? এই কারেন্টটা ফলো করবে কোরের মধ্যে, যদিও আমরা বলছিলাম যে কোরটা ইনসুলেটিং মিডিয়াম আর অনেকগুলো লেমিনেটিং শীট দিয়ে তৈরি, এটার ভিতর দিয়ে কারেন্ট ফলো করার কথা না, কিন্তু করে, ঠিক আছে? কারণ হচ্ছে এটা লিকেজও বলতে পারেন, আবার বলে কি জানেন, এটাকে কিন্তু হচ্ছে ওই ফ্লাক্স লিকেজও বলা হয়, ঠিক আছে? তো ফ্লাক্স লিকেজের জন্য কারেন্ট ফলো করে। এই কারেন্টটা কিভাবে আপনার হচ্ছে এটা I স্কয়ার আর লস মানে কিন্তু এটা হিট আকারে কিন্তু ডিসিপেট করে। এটা হিট আকারে ওই কোরটা গরম হয়, গরম হওয়ার পরে হিট আকারে ডিসিপেট করে। এটা একটা ছোট্ট একটা লস, এটা হচ্ছে আপনার কিসের, এটা একটা ট্রান্সফরমার একটা লস। আর এই লসটা কি জানেন, এটা কিন্তু ফিক্সড লস, ঠিক আছে? এটা কিন্তু লসটা কমবেও না বাড়বেও না। এই লসটা আপনি মনে রাখবেন যে ওপেন সার্কিট টেস্টে আপনার যে লসটা পাওয়া যায়, এই লসটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে আপনার ভ্যারি করে না, ঠিক আছে? এটা আপনার ট্রান্সফরমার রান করলে এই লসটা আপনার থাকবে। তো দেখেন এইটা যদি আমি একবার রিডিং করি তাহলে কি দেখা যায়, দেখেন the purpose of this test is to determine no load loss or core loss and no load I মানে হচ্ছে কারেন্ট which is helpful in finding x naught and r naught। মানে এটা হচ্ছে আসলে x naught এ কি বলতে হয়েছে, মানে রিঅ্যাকট্যান্স লসের কথা বলা হচ্ছে, ঠিক আছে? one winding of the transformer whichever is convenient but usually high voltage winding is left open and the other is connected to its supply of normal voltage and frequency, ঠিক আছে? এক পাশ হচ্ছে ওপেন থাকে আর পাশ কি থাকে, আর এক পাশ হচ্ছে কানেক্টেড থাকে, ঠিক আছে? এই ওয়াটমিটার, ভোল্টমিটার, অ্যামিটার আর কানেক্টেড ইন দা লো ভোল্টেজ winding, primary winding in the present case, ঠিক আছে? With normal voltage applied to the primary, normal flux will be set up in a core, hence normal iron loss will occur which are কি রেকর্ডেড বাই দা ওয়াটমিটার, ঠিক আছে? তো এখানে যে লসটা হয়, তো এই লসটা তাহলে কি লস, এটা কিন্তু আমি বলছি ফিক্সড লস, ঠিক আছে? ফিক্সড লস, এটা কি লস বলা হয়, কারণ কি বলেন, কারণ এই লসটা হচ্ছে আয়রনের মধ্যে, কোর আয়রনের মধ্যে, ওই যে কোর যে আয়রনটা ছিল ওই কোরের মধ্যে। এই জন্য আপনার যে ওপেন সার্কিট লসে যেটা পাবেন সেটা হচ্ছে আমার আয়রন লস, ঠিক আছে? তারপরে as primary no load current measured by ammeter is small, usually 2 to 10% of rated load current। কারণ কি কম কারেন্ট পাওয়া যায় এখানে, কারণ ওপাশে সেকেন্ডারিতে কোনো লোড লাগানো নাই, ঠিক আছে? তাহলে copper loss is negligible, small in primary and nil in secondary। আচ্ছা, এটা কথাটা মানে বুঝছেন, copper loss is negligible, small in primary and nil in secondary, মানে সেকেন্ডারিতে কোনো আয়রন লস নাই, সরি কপার লস নাই, ঠিক আছে? আপনি এই কথাটা মাথায় রাখেন যে প্রাইমারিতে খুব সামান্য আর সেকেন্ডারিতে কোনো কপার লস নাই, ঠিক এই ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, তাহলে it should be noted that since I dot is itself very small, the কিটা pressure coil of the wattmeter and the voltmeter are connected such that the current in
them does not pass through the current coil of the wattmeter তার মানে কি দেখেন এখানে যদি আমি দেখি হাই ভোল্টেজ উইন্ডিং ঠিক আছে এটা মেইনলি কিন্তু কোথায় অ্যাপ্লাই করা হয় এটা হচ্ছে যে হচ্ছে আপনার হাই ভোল্টেজ সাইডটা আছে ঠিক আছে হাই ভোল্টেজ সাইডে কিন্তু এটা অ্যাপ্লাই করা হয় ঠিক আছে কারণ কি কারণ ওপেন ভোল্টেজ ওপেন সার্কিট টেস্টে এটা হাই ভোল্টেজ সাইডে বেশি ভোল্টেজ দিয়ে করা হয় কারণ কি এটা উইন্ডিংটা বেশি থাকে তো এইখানে দেখেন আই এর মান কিন্তু খুব ছোট থাকে আই এর মান কেন ছোট থাকে কারণ এটাতে সেকেন্ডারিতে কোনো লোড নাই আর এখানে বলা হয়েছে কি সেকেন্ডারি আই কত আই বলা হয়েছে নীল মানে জিরো সেকেন্ডারি কোনো নীল থাকবে না কারণ লোড নাই আর এখানে খুব সামান্য পরিমাণে কারেন্ট ফলো করে কেন ফলো করে কারণ আয়রন লস এর কারণে কারণ এটার মধ্যে যেটা রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সের মধ্যে খুব সামান্য পরিমাণে কারেন্ট ফলো করে আর এইখানে বলা হয়েছে হচ্ছে কপার লস মানে কি কপার লস মানে এই যে কপার দিয়ে যে পেঁচানো আছে এই কপারগুলো লস মানে অলমোস্ট জিরো এইজন্য এটাকে কনসিডার করা হয় না এখানে শুধু কি কনসিডার করা হয় ওয়াটমিটারে যে রিডিংটা আসবে ওইটাই রিডিং করা হয় যে আয়রন লস হিসেবে ঠিক আছে আর কপার লসটা এখানে কেন নেগলিজিবল কারণ এখানে কারেন্ট খুবই সামান্য প্রবাহিত হয় আর আমরা জানি লস মানে হচ্ছে I2R যেহেতু আপনার হচ্ছে এই যে কোডটা এই কোডটার রেজিস্ট্যান্স খুবই সামান্য আর তার সাথে যেহেতু খুব কম কারেন্ট যায় এইজন্য এটা হচ্ছে নেগলেক্ট করা হয় ঠিক আছে শুধুমাত্র আমরা জেনে নেব যে ওপেন সার্কিট টেস্টে যে ওয়াটমিটার রিডিংটা আসবে এটা আমার হচ্ছে কি লস কোর লস বা আয়রন লস এটা হচ্ছে ফিক্সড থাকে ট্রান্সফরমারে ঠিক আছে ওকে স্যার হ্যাঁ বলেন এই যে কোর লস কমানোর জন্য বর্তমানে তো আপনার সিলিকন স্টিল ব্যবহার করা হয় তাহলে লাভ কি বলেন কি হচ্ছে সিলিকন স্টিকের মধ্যে লসটা কমায় লসের পরিমাণটা কমানো কমে যাচ্ছে আগে তো হলো কাঁচা লোহা ব্যবহার করতো। কাঁচা লোহা ইউজ করতো এখন হ্যাঁ। তারপর লেমিনেটিং করা হচ্ছে হ্যাঁ। প্লাস্টিক দিয়ে হচ্ছে আপনার ইয়ার করানো হচ্ছে করায় কি হচ্ছে লস কিন্তু কমছে হ্যাঁ কিন্তু আলটিমেটলি কিন্তু জিরো হবে না ঠিক আছে Zero আমাদের হবে। কিছু পরেও দেখবেন লেখা আছে কিন্তু সিলিকনের প্রলেপ দেওয়া হয় সিলিকন স্টিক ইউজ করা হচ্ছে এটা কিন্তু ওই পরেও কিন্তু লেখা ছিল জি, স্যার। ঠিক আছে কমানো হচ্ছে কিন্তু আপনার রিমুভ একবারে করা manage করা যাচ্ছে যাচ্ছে না না। এখন রিসার্চ করতে পারেন যদি রিমুভ করতে পারেন তাহলে আপনার একটা প্যাটার্ন করে আপনিও বিলিনিয়ার হয়ে যাবেন ঠিক আছে তো আপনার তখন দেখা যাবে টেকনোলজিটা নিয়ে সবাই হচ্ছে ট্রান্সফরমার বানাবে না এইভাবেই কিন্তু আসলে হয় এই যে আপনি বলছেন সিলিকন স্টিক এটা তো এইভাবে আসে নাই কেউ একজন ইনভেন্ট করছেন যার ফলে কিন্তু আসে ঠিক আছে এগুলো নিয়ে করতে পারেন আপনারা রিসার্চ কিন্তু করতে পারেন যদি হচ্ছে ইন্টারেস্ট থাকে অবশ্যই রিসার্চ করতে পারেন আপনি ঠিক আছে না আমার কাকা হলো আপনার এই পিডিবির প্রধান আচ্ছা আমি পাওয়ার গ্রিড অনেকদিন ছিলাম হ্যাঁ, তো, হ্যাঁ, তো হ্যাঁ। ওখানে স্পেশাল কিছু কাজ দেখা হয়েছে। তখন দেখছেন? তখন দেখা হয়েছে মানে এখন সৌভাগ্যক্রমে এখন আমার সাব স্টেশনের দায়িত্ব করছে আচ্ছা আচ্ছা সেই সুবাদে কিছু কাজ টাজ মানে দেখা হয়। ফিজিক্যালি দেখা হয় তাই তো Physically দেখা হয়, মাঝে মাঝে স্যার। হ্যাঁ আপনি ওই যে কোরের যে পোরশনটা আছে শুধুমাত্র কোর ওইটা পড়বেন বললে দেখতে পারবেন ওইখানে আরো কিছু জিনিস ইনফরমেশন দেওয়া আছে সিলিকন স্টিক ছাড়াও যে লেমিনেটিং যে পার্ট গুলো আছে আপনি যে বলতেন যে কাঁচা লোহা জি, স্যার। হ্যাঁ তো ওই ইয়েগুলো হচ্ছে পাতলা করে কেটে তারপর ওটার উপর দিয়ে হচ্ছে আবার লেমিনেটেড করে জি, জি, জি। হচ্ছে আপনার ওই হিস্টেরেসিস লসটা কমানো হয় যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট আর কি। ঠিক আছে স্যার ওখানে আবার একটা ওয়্যার ব্যবহার করা হয় না হুম। ওই ওয়্যার ওই যে ট্রান্সফরমার একটা ওয়্যার ব্যবহার করা হয় একটা। ওয়েল হ্যাঁ ওইটা তো যে কুলিং পারপাস আর হচ্ছে হ্যাঁ, cooling- ইনসুলেশন পারপাসে ইউজ করা হয় কিন্তু আমি ওইটা নিয়ে চেষ্টা করছিলাম ওইটা গ্রেডটা দেখার জন্য হ্যাঁ কিন্তু গ্রেডটা দেখতে পারিনি কেন ওইটা আমরা- ওইটা যখন আপনার কিনে নিয়ে আসে স্যার। মানে এটা তো আসলে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয় না জি, তো স্যার। যে কন্টেইনার থাকে কন্টেইনারে তো আপনার গ্রেড সবকিছু দেওয়া হয় ওইটা আপনি ভালো করে দেখবেন কন্টেইনারে বা আজকে যে গোল করবেন যে আপনি কোন ব্র্যান্ডের ওয়েল হচ্ছে আপনার ইয়াতে ইউজ করে আপনি যেগুলোতে দেখছেন বা বাংলাদেশ পারচেজ করে কোনগুলো একটু দেখবেন ওইখানে সব গ্রেড আপনি পাবেন ঠিক আছে ওইখানে লেভেলে আপনি দেখতে পারবেন অবশ্যই লেখা আছে তাছাড়া ওটা ইন্টারন্যাশনালি ওরা ম্যানুফ্যাকচারিং করে ইন্টারন্যাশনালি ওরা সেল করতে পারবে না স্যার আমি যদি সময় থাকে তাহলে আচ্ছা আমি পরে দেখবো আচ্ছা ঠিক আছে এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আপনি দেখে আমারও জানা হবে শেখা হবে জিনিসটা বা আমি তো যেহেতু ফার্দার ওইগুলো আমি কাছ থেকে দেখি নাই আমার সুযোগ হয় নাই যে হচ্ছে ওই ট্রান্সফরমার যে ওয়েলটা মানে যে কন্টেইনারে থাকে বা কিভাবে থাকে বা ওগুলো আমি ব্র্যান্ডের নামও কিন্তু বলতে পারবো না ঠিক আছে যেমন ধরেন হয়তো আমরা যেগুলো দেখি লুব্রিকেটিং ওয়েল বা কিছু যেগুলো হচ্ছে আমরা কারে বাইকে ইউজ করি এগুলো তো হয়তো কিছু আমি ব্র্যান্ড বলতে পারবোই কিন্তু ওইটা কিন্তু আমি বলতে পারবো না কারণ যেহেতু আমার নলেজ নেই তো আপনি ওইটা যদি আমাকে দেখান বা ওইটা নিয়ে আমরা ডিসকাস করি তাহলে আমরা সবাই মোটামুটি জানতে পারবো এটা একটা ভালো দিক ঠিক আছে তো আবার একটা জিনিস দেখেন এইখানে একটা ম্যাথের মতো একটা দেওয়া আছে, ঠিক আছে তো এইখানে কি কি আছে পাওয়ার কি পাওয়ার এই যে পাওয়ার
W পাওয়ার হচ্ছে W সমান কি VI তো এখানে cos θ আসছে হচ্ছে AC কারেন্টের জন্য কি মানে পাওয়ার ফ্যাক্টরটা আসছে পাওয়ার ফ্যাক্টর বোঝেন আপনারা যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে ডিফারেন্স সেটাই হচ্ছে Power factor। সেটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে তো এই ল কয়টা দেখেন W VI cos θ তারপর cos θ সমান আবার কি লেখা যায় বলেন cos θ এটা কিন্তু কিছুই না জাস্ট একটু উল্টে দেওয়া হয়েছে ঠিক আছে cos θ এই পাশে নিয়ে আসছে আবার দেখেন I mu equal কি লেখা আছে দেখেন I mu equal I cos Sin θ। তো দেখেন আর আবার I equal I not sin θ ঠিক আছে তো এই সূত্র কয়টা এই সূত্র কয়টা এটা কিছু এটা ওয়াট এটা ভোল্টেজ এটা হচ্ছে কারেন্ট আর এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর cos θ তো ট্রান্সফরমারে আইডিয়ালি সাধারণত কি হয় পাওয়ার ফ্যাক্টর হয় 1 1 মানে কি আপনার হচ্ছে এই পোরশনটা আপনি কনসিডার করতে হবে না ঠিক আছে আর যদি এগুলো ভ্যালু দেওয়া থাকে তাহলে যদি বলা হয় পাওয়ার ফ্যাক্টর কত তাহলে cos θ এর মানটা জাস্ট বের করবেন এগুলো ভ্যালু দেওয়া থাকবে যে হচ্ছে ওয়াট কত তারপর v1 কত i1 কত এগুলো দেওয়া থাকবে ঠিক আছে আপনারা শুধু cos θ বের করতে পারেন যদি আপনার এই রিলেটেড কোনো কোশ্চেন আসে ঠিক আছে যে আমি এটা দরকার আপনারা অনলাইন ট্রেনিং ক্লাস হবে সেখানে আমি দেখাই দেব তো আচ্ছা ওপেন সার্কিট টেস্ট ওই সেম জিনিসগুলো এখানে আবার একটু ভালো করে লেখা আছে এটা বই থেকে যেহেতু ছবি তোলা এটা হচ্ছে ভালো করে লেখা আছে এটা আপনি দেখবেন কিন্তু আমি যে কথাগুলো বললাম এটা কিন্তু হচ্ছে মেইন থিম তো এই থিমটা আপনারা মাথায় রেখে আপনারা এই জিনিসগুলো একবার পড়ার চেষ্টা করবেন ঠিক আছে তো দেখেন এখানে একটা ছোট একটা ইয়া করে দেওয়া আছে দেখেন কি রকম কি লেখা আছে প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া আছে কত 110 ভোল্ট ঠিক আছে প্রাইমারি কারেন্ট কত 0.5 অ্যাম্পিয়ার আর পাওয়ার আউটপুট হচ্ছে 30 ওয়াট তাহলে কি কি দেখলেন আপনি এখানে কি কি পাচ্ছি আমরা বলেন দেখি এখানে পাচ্ছি হচ্ছে প্রাইমারি ভোল্টেজ ধরেন হচ্ছে P1 সরি প্রাইমারি ভোল্টেজ তাহলে কি V1 কত 220 তারপর কত সেকেন্ডারি 110 V2 110 তারপর কি কারেন্ট হলো 0.5 প্রাইমারি কারেন্ট কি I1 কত 0.5 আর হচ্ছে P হলো 30 ওয়াট এটা বলেন এটা প্রাইমারি পাওয়ার নাকি সেকেন্ডারি পাওয়ার বলেন হ্যাঁ ইনপুট তো স্যার বলেন এটা ইনপুট কি পাওয়ার এটা প্রাইমারি পাওয়ার প্রাইমারি পাওয়ার যদি 30 ওয়াট হয় সেকেন্ডারিতে কত হবে বলেন স্টেপ ডাউন হলে কমবে স্যার স্টেপ ডাউন হলে কি কমবে ডাউনলোড তো কমবে আর স্টেপ আপ হলে বাড়বে বাড়বে শিওর স্যার এইখানে তো আপনি ক্লাস করছেন কত ক্লাস এইখানে তো স্যার জিরো শুনেন ট্রান্সফরমার একটা স্ট্যাটিক ডিভাইস যেটা কি করে যেটা পাওয়ার আর ফ্রিকোয়েন্সি এই দুইটা জিনিস একটা হচ্ছে পাওয়ার একটা ফ্রিকোয়েন্সি এই দুইটা স্টেবল এই দুটো কনস্ট্যান্ট রেখে শুধুমাত্র ভোল্টেজ আর কারেন্ট আপ ডাউন করতে পারে কিভাবে করে মেইনলি আমি বলবো ভোল্টেজ আপ ডাউন করে ভোল্টেজ আপ ডাউন করলে কি হয় কারেন্টটাও আপ ডাউন করে কিভাবে ট্রান্সফরমার কি ফিক্সড রাখে বলেন আপনার ট্রান্সফরমার কি সেটা একটু ভালো মতো বলেন পাওয়ার অফ ফ্রিকোয়েন্সি পাওয়ার আর ফ্রিকোয়েন্সি তাহলে কি P সমান কি দেখছেন একটু আগে P সমান দেখছেন VI ঠিক আছে তো P সমান VI দেখলে কি হয়েছে P সমান VI মানে হচ্ছে এখন এইটা হচ্ছে সব সময় ফিক্সড সেকেন্ডারি প্রাইমারি দুইটাতেই ফিক্সড এখন যদি এইটা কমান তার মানে এটা বাড়বে এটা কমলে এটা বাড়বে ঠিক আছে ব্যাপারটা কিন্তু এইরকম আমাদের প্রাইমারি পাওয়ার সেকেন্ডারি পাওয়ার প্রাইমারি ফ্রিকোয়েন্সি সেকেন্ডারি ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার সব সময় সেম থাকবে যদি প্রাইমারিতে 30 ওয়াট দেওয়া থাকে তার মানে আপনি ধরে নেবেন সেকেন্ডারিতেও 30 ঠিক আছে এই জিনিসটা ভুল করেন না তো এখন কি বলছে নাও দা বিলো প্যারামিটারস নো দ্য পাওয়ার ফ্যাক্টর ওয়ার্কিং কারেন্ট IW ম্যাগনেটাইজিং কারেন্ট IU ঠিক আছে এগুলো বের করতে বলছে তাহলে এটা কিভাবে বের করবেন এখানে কিন্তু ভ্যালু চারটা দেওয়া আছে ঠিক আছে এখন আমি যদি এই সূত্রতে যাই তাহলে কি W আছে V1 আছে I1 আছে ঠিক আছে আর কি বলছে পাওয়ার ফ্যাক্টর বের করো তাহলে cos θ এর মান বের করবে ঠিক আছে ওয়ার্কিং কারেন্ট IW যদি IW ওয়ার্কিং কারেন্ট বের করতে বলে IW কোথায় বলেন এই IW I1 আছে cos θ এর মান পাইছেন cos θ এর মান পাইছেন কোথায় পাইছেন আগের ম্যাথটাতে পাইছেন ঠিক আছে তাহলে কি হবে এই দুটো গুণ করে দিলে হয়ে যাবে ঠিক আছে আবার দেখেন ম্যাগনেটাইজিং কারেন্ট কি IU তাহলে দেখেন IU কোথায় আছে এখানে প্রথমে স্যার এইটাতে IU আছে এখান থেকে কি পাইলেন
sin থিটা মান পেয়ে গেলেন, ঠিক আছে? তো এখন আর কি r নট and x নট, r নট x নট কোথায় আছে দেখেন, এই যে x নট i মিউ এর মান পাইছেন, v1 ও আছে, ঠিক আছে? x নট এর মান পাইলেন, r নট কি v1 বাই iw, ঠিক আছে? সবগুলো কিন্তু পেয়ে গেলেন। তো আপনাদের সূত্র কয়টা? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, এই ছোট ছোট সূত্র ছয়টা। এই সূত্রগুলো i মিউ, এই যে i মিউ, i নট sin থিটা নট, ঠিক আছে? i নট মানে কি প্রাইমারি কারেন্ট, ঠিক আছে? i নট এর sin থিটা নট বলতে কি, এই যে দেখেন আমাদের ফার্স্টের যে ম্যাথটা ছিল, এই যে নো ডট পাওয়ার ফ্যাক্টর, এইখানে পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে cos থিটা, ঠিক আছে? তো cos থিটা যেহেতু প্রথমটাতে পেয়ে গেলেন, আর পরেরটাতে আপনি এই যে i মিউ, যেটা i মিউ হচ্ছে cos থিটার সাথে কি গুণ করে দিতে হচ্ছে, i মিউ এর সাথে মাল্টিপ্লাই করে দিতে হচ্ছে sin থিটা নট মানে পাওয়ার ফ্যাক্টরটা, ঠিক আছে? তো দেখেন আপনি এগুলো ছবি তোলার প্রয়োজন নাই, আপনি এই স্লাইডগুলো দেখেন, আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি এগুলো আপনাদের পোর্টালে, আপনারা কি দেখতে পারেন? জি স্যার। একবার দেখে নিতে পারেন যে আপনাদের এগুলো আসছে কিনা পোর্টালে, ঠিক আছে? আমি আপলোড দিয়ে দিয়েছি সবকিছু। এখন হচ্ছে কোর লস, আচ্ছা সেপারেশন অফ কোর লস, আচ্ছা আমরা এখন কপার লস শর্ট সার্কিট, হ্যাঁ শর্ট সার্কিট টেস্ট বা হচ্ছে ইম্পিডেন্স টেস্ট বা হচ্ছে এটা হচ্ছে আমার কি লস, কপার লস, ঠিক আছে? কপার লসে কি করা হয়, কপার লসে দেখেন সেকেন্ডারি সাইডটা কি করা হয়, শর্ট করে দেওয়া হয়। আর এইখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে হচ্ছে অল্প পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, যদি বেশি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে এটাতে শর্ট সার্কিট হয়ে এটা পুড়ে যাবে। আর এই টেস্টটা খুব অল্প সময়ের জন্য কিন্তু করা হয়, ঠিক আছে? তো এইটাও সেম, একটা ভোল্টেজ থাকে, একটা কিটা অ্যামিটার থাকে, একটা হচ্ছে ওয়াটমিটার থাকে। যেহেতু এই পিছনের সাইডটা হচ্ছে শর্ট, তাহলে কি ম্যাক্সিমাম কারেন্ট ফলো করবে আপনার এরিয়া কি দিয়ে, এই যে আপনার উইন্ডিং দিয়ে। যখন ম্যাক্সিমাম কারেন্ট ফলো করবে তাহলে তখন কি হবে, তখন হচ্ছে আপনার এই যে আইটা কি সবচেয়ে বেশি হবে, তাহলে i স্কয়ার আর লসটাও পাওয়া যাবে। তাহলে কি এই কপারের মধ্যে যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা তো ফিক্স, তো এইটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কি পাবো, ওয়াটমিটারে একটা ওয়াট পাবো, সেটাকে কি বলবো আমরা, শর্ট সার্কিট টেস্ট বা কি শর্ট সার্কিট টেস্ট বলে সেটা পাবো হচ্ছে আমরা কপার লস, ঠিক আছে? তো এখন এইটার মধ্যে যে মজার একটা ব্যাপার, সেখানে দেখেন যেহেতু আই ডিপেন্ডেন্ট আর আগেরটা আমরা বলছিলাম ফিক্সড, এটা কিন্তু ফিক্সড না। কেন ফিক্সড না? কারণ আমার লোড যত বেশি হবে কারেন্টের কিন্তু প্রবাহটা তত বেশি হবে। তো কারেন্ট প্রবাহ বেশি হইলে আমার লস বেশি হবে, আবার কম হইলে আমারও কিন্তু লস কম হবে, ঠিক আছে? তো এইটাতে করা হয় কি, এটাতে সেকেন্ডারিটা শর্ট করা হয়, প্রাইমারিতে একটা অল্প পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? অ্যাপ্লাই করার ফলে আমি যে কোর লসটা পাবো, মানে কপার লসটা পাবো, সেটা হচ্ছে আমি কোথায় দেখবো, ওয়াটমিটারে। কিন্তু মনে রাখবেন এইখানে কিন্তু শর্ট সার্কিটে অল্প ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, আর এটা লো ভোল্টেজ সাইডটা কি করা হয়, দেখেন লো ভোল্টেজ সাইডে এখানে উইন্ডিং কম, এই সাইডে কিন্তু এটা শর্ট করা হয়েছে, হাই ভোল্টেজ সাইডে কিন্তু শর্ট করা হয় না। আর আগেরটা কি করা হয়েছিল, হাই ভোল্টেজ সাইডে সম্পূর্ণ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছিল, সেকেন্ডারিটা কি ছিল, ওপেন ছিল। ওপেন ছিল জন্যই কিন্তু আমরা বেশি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারছি, কিছু হবে না। কিন্তু এখানে আমরা কম পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করব, বেশি পরিমাণে ভোল্টেজ অ্যাপ্লাই করলে ট্রান্সফরমারের 12টা বেজে যাবে। স্যার ওয়াটমিটার যে আমরা পাবো, ওটা তো ওয়াটমিটার কি আকারে পার্ট দেবে, ওয়াটমিটার তো ওয়াট আকারে পার্ট দেবে, হ্যাঁ ওয়াট আকারে পার্ট দেবে, তাহলে ওটাই কি আমরা কপার লস হিসেবে ধরে হ্যাঁ নেব? ওটাই কপার লস। আপনি আগেরটা যেটা পাইছেন সেটা হচ্ছে কোর লস, আর এখন যেটা পাচ্ছেন এটা হচ্ছে কপার লস, মানে হচ্ছে মেইনলি আমি বলবো কি এনার্জি লস হচ্ছে, ঠিক আছে? এটাও কিন্তু ওয়াট আকারেই পাবেন। তো দেখেন এটা আসলে এইটা আপনারা করে দিবেন, করে দিলে আপনারা বুঝতে পারবেন ওই সেম কথাগুলো এখানে লেখা আছে, ঠিক আছে? তো এখানে কি করা হয়েছে, এখানে ফিগারে দেখানো হয়েছে এই যে শর্ট করা হয়েছে, শর্ট সার্কিট টেস্টে সেকেন্ডারিটা, হ্যাঁ? তো এখানে আচ্ছা আপনাদের এই ম্যাথগুলো আমি হচ্ছে এখানে দেখে দেওয়ার চেষ্টা করব। যেমন হচ্ছে এটা হচ্ছে শর্ট সার্কিট, ওপেন সার্কিট আর শর্ট সার্কিট টেস্টের কিছু ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ? এখানে দেখেন 5 কিলোওয়াট 200/400 ভোল্ট, তার মানে এর আছে স্টেপ আপ ট্রান্সফরমার 50 হার্জ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার গেট দা ফলোইং টেস্ট রেজাল্ট। কি টেস্ট রেজাল্ট দেওয়া আছে দেখেন, ওপেন সার্কিট টেস্ট করে পাইছে কি কি, ওপেন সার্কিট টেস্টে যে আমরা বলছি একটা ভোল্টমিটার ছিল, একটা অ্যামিটার ছিল, আর কি ছিল, ওয়াটমিটার ছিল, এই রিডিং গুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? টোটাল রেজিস্ট্যান্স এট হাই ভোল্টেজ সাইড, টোটাল রিঅ্যাকট্যান্স এট হাই ভোল্টেজ সাইড, এগুলো বের করতে হবে। আর এগুলো বের করার যে ল আর হচ্ছে মানে কোশ্চেন রিলেটেড কিছু ম্যাথ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা হচ্ছে বেসিক গুলো দেখি যে কিভাবে কি হচ্ছে, এটা আমি দেখতেছি কিভাবে। দেখেন
এখানে কি আছে y ট্রান্সফরমার রেটিং ইজ কেভিএ। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বলেন বা কমন বলেন একটা কোশ্চেন। যে ট্রান্সফরমার কি দেখছেন আপনি কত ট্রান্সফরমার কত ওয়াটের ট্রান্সফরমার বলা হয় কি বলা হয় না কেভিএ দিয়ে বলা হয়। কেন বলা হয় কেভিএ মানে কি মেইনলি ভিএ তে বলা হয় ভিএ কিলোভোল্ট। এখন ওটা যেহেতু হাই একটা বড় একটা রেটিং থাকে এই যার জন্য এটা কি বলা হয় কি কেভিএ মানে কিলোভোল্টে রেটিং করা হয়। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি দেখেন আমরা যে লসটা দেখি ধরেন এটা কিসের উপর ডিপেন্ড করে বলেন একটা ভোল্টেজ পাচ্ছি যেমন লসটা দেখেন একটা ভোল্টেজ আর কারেন্টের উপর কিন্তু ডিপেন্ড করতেছে। কি রকম আমরা ভোল্টমিটারে ভোল্টেজ পাচ্ছি অ্যামিটারে কারেন্ট পাচ্ছি ওয়াটমিটারে কি করতেছে ভিআই ঠিক আছে দুইটারে গুণ করতেছে। তাহলে দেখেন কি বলা আছে এখানে কপার লস অফ এ ট্রান্সফরমার ডিপেন্ডস অন কারেন্ট ঠিক আছে এন্ড আয়রন লস ডিপেন্ড অন কি ভোল্টেজ। তাহলে কি দুইটা একটা হচ্ছে কারেন্টের উপর ডিপেন্ড করতেছে আর একটা কিন্তু ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে। যেমন যার জন্য কিন্তু শর্ট সার্কিট টেস্টে আমরা কারেন্ট মেজার করছি আর ওপেন সার্কিট টেস্টে কি করছি আমরা মানে ভোল্টেজ দিয়ে আপনার হচ্ছে মেইনলি ভোল্টেজটা কিন্তু ইফেক্টিভ ছিল যার জন্য কিন্তু এটা কিন্তু হচ্ছে ফিক্সড আর শর্ট সার্কিটটা কিন্তু ফিক্সড না যেহেতু আই ডিপেন্ডেন্ট কারেন্ট ডিপেন্ডেন্ট। তাহলে স্যার কারেন্ট কমলে ভোল্টেজ বাড়বে। এটা হচ্ছে ট্রান্সফরমারের কি এটা হচ্ছে ট্রান্সফরমারের বেসিক যে হচ্ছে কাজটা সেটা কিন্তু আমরা এখন আসছি কিন্তু লস মেজার করতে ঠিক আছে এখন আমরা লসে আছি কিন্তু ঠিক আছে। তো দেখেন আরেকটা কি আছে ট্রান্সফরমার লস ডিপেন্ড অন ভোল্ট এন্ড অ্যাম্পিয়ার মানে কি একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট। সো এটা লসের উপর ডিপেন্ড করে এটাকে কি বলা হয় ভিএ দ্বারা হচ্ছে ডিনোট করা হয়। আর যেহেতু এগুলো ট্রান্সফরমার অনেক বড় ক্যাপাসিটি হয় এজন্য হচ্ছে কেভিএ দিয়ে বলা হয় ঠিক আছে কিলো দিয়ে হচ্ছে ইয়া করা হয়। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এটা আমাদের সময় অনেক আসছে। এখন ইফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার ট্রান্সফরমার যদি ইফিসিয়েন্সি আনতে যান আপনি তাহলে দেখেন ইফিসিয়েন্সি কি ইফিসিয়েন্সি মানে হচ্ছে কর্মদক্ষতা ঠিক আছে। তো কর্মদক্ষতাটা কত সেটা কিভাবে বুঝবো আউটপুট বাই ইনপুট যে কোনো কিছুর হচ্ছে আউটপুট বাই ইনপুটটাই কিন্তু হচ্ছে আমার ইফিসিয়েন্সি। তো দেখেন ট্রান্সফরমারের ক্ষেত্রে আউটপুটটা কি আউটপুট পাওয়ার তো আমরা পাবো আর ইনপুটটা তাহলে কি ইনপুট কিন্তু আপনার হচ্ছে যে পাওয়ারটা দিছি ওইটা প্লাস লসেস। যদি আমি আউটপুট চিন্তা করি সরি ধরেন আপনি ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনপুট সমান আউটপুট লিখতে পারি জি স্যার লিখতে পারি না কারণ কি এর মধ্যে লস আছে স্যার ঠিক আছে। তাহলে আমি যদি লিখি তাহলে কি করতে হবে ইনপুট ইকুয়াল আউটপুট প্লাস লসেস ঠিক আছে। তাহলে কি আমার ইনপুটটা কি হচ্ছে আউটপুট আর লসের সমান হচ্ছে আমার ইনপুটটা ঠিক আছে। তো দেখেন এটার একটা সূত্র আছে সূত্রটা কি এফিসিয়েন্সি বের করার একটা সূত্র ঠিক আছে। এটা আপনারা দেখেন এফিসিয়েন্সি আউটপুট বাই ইনপুট আউটপুট প্লাস লস আপনি কাজটা চলে আসছে আর তো পাশে ক্লাস আছে ওইটা সেটা কি জি স্যার পাশে ক্লাস তো ঠিক আছে সমস্যা নাই আমরা এই পর্যন্ত আজকে দেখব ঠিক আছে। আচ্ছা সমস্যা 5 মিনিট লাগবে আমাদের 5 মিনিট নিয়ে নিই স্যারের কাছে তাহলে ইনপুট ইজ ইকুয়াল টু কি তাহলে স্যার আউটপুট প্লাস লসেস হয়ে গেল স্যার। হ্যাঁ এই এখন এক কথা আসে এফিসিয়েন্সিটা কি এফিসিয়েন্সি হচ্ছে আউটপুট বাই ইনপুট ঠিক আছে। তো আপনি একটা দিক চিন্তা করেন ভাগ করলে কি হয় ভাগ যদি আপনি যেটা দিয়ে করতেছেন ওইটা যদি আপনি বড় সংখ্যা দিয়ে করেন তাহলে একের নিচে আসবে আর সেম দিয়ে করলে কি হবে এক আসবে ঠিক আছে। তো এফিসিয়েন্সির ক্ষেত্রে যেটা আমরা করব আমরা কিন্তু দেখেন বুঝতে পারতেছি যে ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা এক আসবে না কারণ এক যদি আসে তাহলে বুঝবো কি এটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার। যেহেতু এটা আইডিয়াল না এর মধ্যে লস আছে তাহলে কি করতে হবে আমাকে অবশ্যই আমার ভ্যালুটা একের থেকে কম হতে হবে। তাহলে আমি যদি পার্সেন্টে লিখি তাহলে কি পারবো কি বলতে পারবো 95% বা 90% 95% এইভাবে বলতে পারবো হ্যাঁ। তো এই জন্য আমরা যখন এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে যাব ট্রান্সফরমারে তখন আমরা করব কি আউটপুট বাই ইনপুট করব ঠিক আছে। তো আউটপুট বাই ইনপুট করলে কি আমরা যে কোনো কিছু আমরা হচ্ছে এফিসিয়েন্সি পাবো। তাহলে কি হবে তাহলে দেখেন আমার হয়ে যাচ্ছে কি আপনি যেটা বলছেন তখন হয়ে যাবে আমার এফিসিয়েন্সি 105% ঠিক আছে। মানে আপনার কথা কিন্তু ঠিক আছে হ্যাঁ যে আমরা যদি নিচে ইনপুট লিখি ইনপুট সমান আউটপুট প্লাস লস কেন হবে বলেন কারণ এই কথাটা কিন্তু ঠিকই লেখা আছে কিভাবে এটা ইনপুটটাকে আমি যদি আউটপুটের সাথে যদি আমি কনসিডার করি তাহলে আউটপুটটা কি
আউটপুটটা হচ্ছে আউটপুট আছে সাথে লসটাও আছে, এই আউটপুট আর লস মিলিয়ে তো আমার হচ্ছে ইনপুট। ইনপুট ঠিক আছে, মানে আসলে এটা রিভার্স করে আপনাকে দেখতে হবে। ঠিক আছে, তো দেখেন এইখানে একটা সূত্র লেখা আছে, সূত্রটা আমার মনে হয় আপনারা লিখে নেন, আমি লিখি, এটা লিখলে আপনাদের জন্য সুবিধা হবে। আসলে আমি যেভাবে আর কি করে আসছি এতদিন বা এখনো করি, সেটা হচ্ছে ইফিসিয়েন্সি উপরে কি আছে, আচ্ছা দেখেন এই সূত্র লিখে রাখেন। আচ্ছা বা এটা দিয়েও কনসিডার করা যায়, এটা দিয়ে দিই, এইভাবে লিখেন না, আপনার কনফিউজ হয়ে যাবেন। ঠিক আছে, এটা কনফিউজ হওয়ার দরকার নাই, এই জিনিসটাই যেভাবে স্লাইডে আছে আমি ওভাবে লিখে দিচ্ছি। ঠিক আছে, তো ঠিক আছে, এখানে কি আছে, ফুল লোড ফুল মাইনাস লোড ভিএ, লোড VA into VF, আর এর পাশে কি আছে, ফুল লোড VA into VF। আচ্ছা আপনাদের তো ফুল লোড থেকে PI, তারপর কি আছে, লাস্ট হইছে এটা লিখলেই মনে হয় বেটার ছিল। আচ্ছা এখন এটা আপনারা লিখতে পারেন, আবার একটা কাজ করতে পারেন, স্যার আসছেন নাকি? না স্যার না স্যার সমস্যা নাই, আপনি শেষ করেন স্যার। ঘুম ধরে দেখে ও যে দাদার বাসা তো কাছে। আচ্ছা এই দুইটাই লেখা যায়, বুঝছেন? তো এইখানে কোনটা কি, এটা হচ্ছে আপনার দেওয়া থাকবে কত VA ট্রান্সফরমার। ঠিক আছে, তারপর কি থাকবে, পাওয়ার ফ্যাক্টর মানটা দেওয়া থাকবে যে কত পাওয়ার ফ্যাক্টর। আবার দেখেন এটা সেম ফুল লোড VA। ঠিক আছে, এটার সাথে যোগ হবে কি, যে লসেস, কয়টা লস, দুইটা লস, একটা হচ্ছে PI মানে হচ্ছে আয়রন লস, আর TC মানে কি, কপার লস। ঠিক আছে, এইটা হচ্ছে কি লেখা আছে দেখেন, এটা কি লেখা আছে, এটা ফুল লোডের ক্ষেত্রে। ঠিক আছে, ফুল লোড মানে হচ্ছে লোড হচ্ছে 1। তো আপনারা এই জিনিসটাই কনসিডার করার চেষ্টা করবেন, হয়তো ম্যাথ অতটা ডিফিকাল্ট হবে না। ঠিক আছে, তাহলে কি হচ্ছে বলেন দেখি, এখানে ফুল লোড VA ইনটু মানে স্যার এটা হলো কেভিএ যেটা দেওয়া থাকবে সেটা, হ্যাঁ KVA যেটা দেওয়া থাকবে, আর ওটা হচ্ছে স্যার হ্যাঁ KVA টা কি করবেন, KVA টাকে VA করে নেবেন কিন্তু। ঠিক আছে, তাছাড়া কিন্তু অ্যান্সার ভুল আসবে। ও আচ্ছা কেভিএ রে বিয়ে করে KVA টাকে VA করে নিতে হবে। সব ইউনিট ম্যাথ করার সময় কিন্তু ইউনিট খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইউনিটটাকে আপনি দেখতে হবে, তাহলে VA করে দিতে হবে। আর ওটা কি পাওয়ার ফ্যাক্টর কি, মানে কস্ট পাওয়ার ফ্যাক্টর মানে পাওয়ার ফ্যাক্টরের মানটা বসাবেন, সেটা হচ্ছে দেওয়া থাকবে 0.something বা কিছুটা দেওয়া থাকবে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকবে আপনাদের। হ্যাঁ, তো পাওয়ার ফ্যাক্টর হয়তো ওভাবেই দেওয়া থাকবে আপনাদের ডিরেক্ট। এখন যদি আপনার কস থিটার মান দেওয়া থাকে তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু থিটার মান বের করে নিতে হবে। স্যার। ঠিক আছে, যদি আপনার দেওয়া থাকে যে cos থিটা পাওয়ার ফ্যাক্টর হচ্ছে দেওয়া থাকলো কত, 0.8 পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আপনার দেওয়া থাকলো হচ্ছে মানে কি, মানে স্যার ঠিক আছে স্যার কেভিএ থেকে স্যার ভিএ কিভাবে, হ্যাঁ স্যার, হ্যাঁ কেভিএ থেকে ভিএ কিভাবে করব, কেভিএ থেকে দিয়ে কিভাবে করবেন, যদি হচ্ছে 100 কেভিএ থাকে, 100 কেভিএ মানে কি 100 ইনটু 10 টু দি পাওয়ার 3 ভিএ 1000 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। কেভিএ মানে কিলো ভোল্টেজ দিয়ে
তো কি অবস্থা আপনাদের এই পর্যন্ত কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ পাওয়ার ফ্যাক্টর মানে কিন্তু এটা ঠিক আছে স্যার এই 95 মানে কি স্যার cos তো স্যার cos থিটার মান 0.95 নাকি স্যার টোটাল? টোটাল আচ্ছা আচ্ছা পাওয়ার ফ্যাক্টর মানে cos থিটা ঠিক আছে। ঠিক আছে এটা কিন্তু ঠিক আছে আপনারা ফুল দড়ি করেন স্যার আমরা অনলাইন ক্লাসের অপেক্ষায় রইলাম স্যার। ঠিক আছে আচ্ছা দেখি আপনাদেরকে একটা কিছু সমাধান করে দিয়েছে স্যার অফ করে দিলাম। কন্টাক্ট করব ঠিক আছে